বসেন, বাসাটা দেখে যান। নিয়ে যাও তো। থাক থাক থাক। হ্যালো, কি পড়াইছিলাম লাস্ট? আজ উপর নিচে নিক্ষিপ্ত বস্তু কণার গতি। ইফাত জামিলা স্নিগ্ধা, এই তো নওগাঁ না তোমাদের বাড়ি? স্নিগ্ধা বলো তো বাবা, কি পড়াইছিলাম লাস্ট তোমরা? সম্ভবত উপর নিচে নিক্ষিপ্ত বস্তু কণার গতি পড়াইছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি একটু প্রিলিমিনারি কথাবার্তা বলে নিই যে ভূমি থেকে যখন একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় ইউ বেগে, রাইট, নির্দিষ্ট উচ্চতায়, মনে করো এই বিন্দুটার উচ্চতা হচ্ছে এইচ, আর তোমরা জানো যে জি ত্বরণ কাজ করে হচ্ছে নিচের দিকে, মানে গতির যে সাধারণ সূত্রগুলো সেই সূত্রগুলোই কাজ করবে। শুধুমাত্র তোমাকে চিহ্নগুলো চিন্তা করতে হবে যে যে দিককার সরণ তুমি নিবা সেদিকে হয়তো বা পজিটিভ নিবা, সরণের দিকে তোমার হচ্ছে বেগ, মানে এই প্রত্যেকটার চিহ্ন। মনে করো তুমি তো গতির যে সমীকরণগুলো জানা, যেমন এস ইকুয়াল টু কি জানো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? হাফ এটি স্কোয়ার। তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো জানো, রাইট? বাট আমার চিন্তা হচ্ছে যে আমি এখানকার সব কিছু ব্যবহার করব এখানে। এখানে এস মানে সরণ, এখানে এইচ মানে সরণ, এটাই আর কি। এখন তোমার আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, রাইট? তোমার সরণ হয়েছে উপরের দিকে, সরণ হয়েছে উপরের দিকে। তাহলে তুমি যে কোনো একটা দিককে যদি পজিটিভ চিন্তা করো, তাহলে এই সূত্র, আমি যদি বলি এই সরণের সূত্র লিখতে হবে, তাই সরণের সূত্র লিখতে গেলে তোমার এস লাগবে, আদিবেগ লাগবে, আর ত্বরণ লাগবে। কাহিনী তো এইটা। তাহলে আমি এখানে দেখো আদিবেগ এখান থেকে যাত্রা শুরু, এখানে তার শেষ, তার মানে সরণ হচ্ছে এইচ উপরের দিকে, রাইট? আমি যদি উপরের দিকে সবগুলোকে পজিটিভ চিন্তা করি, রাইট, তাহলে আমি এই সূত্রটাকে কিভাবে কাজে লাগা দেব? এস মানে হচ্ছে সরণ, সরণ উপরের দিকে পজিটিভ, রাইট? এবারে বলে ইউ কোন দিকে? উপরের দিকে, এটাও পজিটিভ, তাহলে ইউটি। এবারে ত্বরণ, এখানে হাফ, এখানে আছে হাফ এ মানে ত্বরণ, ত্বরণ কোন দিকে? সুতরাং মাইনাস জিটি স্কোয়ার, রাইট? আমি এভাবে কিন্তু এই সূত্রগুলো মনে রাখি, বা ভুল হয় না কখনো। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তু কণার ক্ষেত্রে সরণের ইকুয়েশন। অনুরূপভাবে যদি আমি এখানে বলি যে এই পয়েন্টে তোমার বেগ হচ্ছে ভি, টি সময় পরে, তাহলে ভি উপরের দিকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, রাইট? কথা তো এটা। আবার এই সূত্র তো আসবে এখানে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভূমি থেকে যখন একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এটা অবশ্য তোমাদেরকে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি প্রথম দিনেই, এবং অনেকগুলো অঙ্ক সলভ করেছিলাম সম্ভবত এখানে, আমার মনে নাই। এবার দেখো একটা প্রবলেম, দেখো মনে করো একটা নির্দিষ্ট উচ্চতার একটা টাওয়ার, আমি অঙ্কটা সলভ করাইছেন কি না জানি না, ঠিক আছে? এই হচ্ছে নির্দিষ্ট উচ্চতার একটা টাওয়ার। এই টাওয়ারের একবারে ছাদ হতে একটা বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করা হলো, মানে ছেড়ে দেওয়া হলো আর কি, রাইট? যখন মনে করো এখানে একটা পাথর ছিল, এই পাথরটাকে ছেড়ে দেওয়া হলো। যখন পাথরটি মোটামুটি x মিটার নিচে নামে, অর্থাৎ এই পাথরটার অবস্থান যখন এখানে, তখন এই সর্বাধিক উচ্চতা থেকে y মিটার নিচ থেকে আরেকটা পাথর নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। দেখো একজন ব্যক্তি দেখতেছে, মনে করে এই ছাদ থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছে, ওকে? এই পাথরটা যখন x মিটার নিচে,
তখন এখান থেকে ওয়াই মিটার নিচে অবস্থানরত আরেকটা পাথর নিচে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে স্থির অবস্থা থেকে পাথরটা ফেলে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর এখানে এসছে। এখানে তো আর স্থির না, ওটা তো পড়ন্ত অবস্থায় ছিল। যখন এ দেখলো যে এই পাথরটা এই টাওয়ারের উচ্চতা থেকে x মিটার নিচে অবস্থান করতেছে, সেই মুহূর্তে এখানকার পাথরটা ছেড়ে দিয়েছে নিচে। ঠিক আছে, এবং উভয় পাথর একসাথে ভূমিতে পৌঁছায়। প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে উভয় পাথর, এই পাথরটা আর এই পাথরটা একই সাথে এখানে পৌঁছায়। তার মানে কি, এই প্রথম পাথরের এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে আর এখান থেকে এখানে আসতে একই সময় লাগবে, কারণ একই সময় ভূমিতে পৌঁছায়, এটা বলা আছে। তাহলে এখান থেকে এখানে নির্দিষ্ট একটা সময়ে কিন্তু এসছে, এই সময়টা কিন্তু কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো হচ্ছে এখান থেকে। মনে করো 5টা 10 মিনিটে এখানে অবস্থান করতেছে, বিকাল 5টা 10 মিনিটে এই প্রথম পাথরটা এখানে অবস্থান করতেছে আর দ্বিতীয় পাথরটা এখানে অবস্থান করতেছিল, রাইট? এখান থেকে গতিশীল অবস্থাতে পড়তেছে, 5টা 10 মিনিটে এখান থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, মনে করো 6টার দিকে ভূমিতে এসে পৌঁছাইছে। তাহলে এর এখান থেকে এখানে আসতে সময় লেগেছে 50 মিনিট, এখান থেকে এখানে আসতে সময় লেগেছে 50 মিনিট, একই সময় লাগবে, রাইট? তাহলে এই টাওয়ারের উচ্চতা কত? প্রশ্নটা হচ্ছে টাওয়ারের উচ্চতা কত। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। টাওয়ারের উচ্চতা হোয়াট? ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একটা টাওয়ারের শীর্ষবিন্দু হতে একটি পাথর ছেড়ে দেওয়া হলো। পাথরটি যখন x মিটার নিচে অবস্থান করে তখন টাওয়ারের শীর্ষবিন্দু হতে y মিটার নিচ হতে আরেকটি পাথর ছেড়ে দেওয়া হলো, অবাধে ছেড়ে দেওয়া হলো। উভয় পাথর একই সাথে ভূমিতে পৌঁছালে টাওয়ারের উচ্চতা কত? প্রশ্ন হচ্ছে এইটা। কি ক্লিয়ার? তোমরা কি আমার অঙ্কটা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ইয়া উমেরা? প্রশ্নটা হচ্ছে যে একটা টাওয়ারের শীর্ষবিন্দু হতে একটা পাথর ছেড়ে দেওয়া হলো। পাথরটি যখন x মিটার নিচে অবস্থান করে তখন টাওয়ার হতে y মিটার নিচ হতে আরেকটি পাথর নিচে ছেড়ে দেওয়া হলো, রাইট? নিচের দিকে ফেলে দেওয়া হলো। উভয় পাথর একই সাথে ভূমিতে পৌঁছায়, এটা বইয়ে আছে কিন্তু। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এটার অ্যান্সার করবো হচ্ছে এভাবে। টাওয়ারের উচ্চতা ধরে নেব আমরা, ধরি টাওয়ারের উচ্চতা ইকুয়াল টু h। টাওয়ারের উচ্চতা মানে এখান থেকে এইটুকু, ওকে? এইটুকু হচ্ছে টাওয়ারের উচ্চতা h। এটা দিলাম a, এটা দিলাম মনে করো b, এটা দিলাম c, এটা দিলাম d। ঠিক আছে, তাহলে টাওয়ারের উচ্চতা h ইকুয়াল টু ad। এডিটাই হচ্ছে টাওয়ারের উচ্চতা, রাইট? এবার প্রত্যেক এই জিনিসগুলোর হচ্ছে আমরা ব্যাখ্যা দিইনি যে ab এর পরিচয় কি। ab ইকুয়াল টু x ইকুয়াল টু, এখানে লিখব প্রথম পাথরটি যে দূরত্ব অতিক্রম করার পর দ্বিতীয় পাথরটি ছেড়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় পাথরটি ছেড়ে দেওয়া হয়েছিল। জাস্ট বর্ণনা দিবা যে এক্স মানে কি, প্রথম পাথরটি যে দূরত্ব অতিক্রম করার পর দ্বিতীয় পাথরটি ছেড়ে দেওয়া হয়েছে, রাইট? এবার হচ্ছে এসি হচ্ছে তোমার ওয়াই, এসি ইকাল টু ওয়াই। এটা ইকাল টু কি? টাওয়ারের শীর্ষ হতে দ্বিতীয় পাথরের দূরত্ব, মানে প্রাথমিক দূরত্ব আর কি, রাইট? কাহিনী তো এইটুকুই। তাহলে দেখো প্রথম পাথরের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে। প্রথম পাথর এখান থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এক্স দূরত্ব অতিক্রম করে বি পয়েন্টে পৌঁছাইছে, রাইট? তাহলে বি পয়েন্টে একটা বেগ প্রাপ্ত হবে,
তাহলে প্রথম পাথরের জন্য কি কি ঘটনা ঘটতেছে দেখো। প্রথম পাথরের জন্য আমরা বলতে পারি যে বি বিন্দুতে যদি আমরা বেগ ধরি ভিবি, তাহলে ভিবি স্কয়ার ইকুয়াল টু 2gx। আদি বেগ তো শূন্য, তাই না? আদি বেগ শূন্য। এখান থেকে যখন পাথরটা ফেলে দেওয়া হয়েছে আদি বেগ শূন্য, এক্স সরণ অতিক্রম করেছে, বি পয়েন্টে বেগ হচ্ছে ভিবি, তাহলে ভিবি স্কয়ার ইকুয়াল টু 2gx। তাহলে এই ভিবি বেগ নিয়েই কিন্তু দ্বিতীয় এই প্রথম পাথরটা এখানে আসতে যদি টি সময় লাগে, তাহলে বেগ হচ্ছে তোমার ভিবি, আর টি সময় পর সে এখানে এসছে, ঠিক আছে? আবার এই পাথরটা আদি বেগ শূন্য, টি সময় পরে আবার সে এখানে এসছে, রাইট? তাহলে এইটুকু যদি ওয়াই হয় তাহলে এইটুকু কত? এইচ মাইনাস ওয়াই, রাইট? এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকু কত? তাহলে এইচ মাইনাস এক্স। তাহলে প্রথম পাথরটা এইচ মাইনাস এক্স সরণ অতিক্রম করবে ভিবি আদি বেগ নিয়ে, রাইট? ভিবি আদি বেগ নিয়ে এইচ মাইনাস এক্স সরণ অতিক্রম করবে টি সময় পরে, মনে করো, ঠিক আছে? তাহলে আমরা এবার চিন্তা করব যে বি এবং সি হতে উভয় পাথর টি সময় পরে ভূমিতে পৌঁছায়, রাইট? তাহলে এই কথাটা লিখে নিই, বি ও সি হতে উভয় পাথর টি সময় পর ভূমিতে পৌঁছায়, তাহলে অতএব আমরা বলতে পারি প্রথম পাথরের জন্য এইচ মাইনাস এক্স ইকুয়াল টু আদি বেগ মানে ভিবি এখানে, তাহলে ভিবি টি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? নিচের দিকে গতিশীল। দেখো এইচ মাইনাস এক্স মানে কিন্তু হচ্ছে এখান থেকে এই সরণটুকু, এই পয়েন্টে এই প্রথম পাথরের বেগ কত ছিল? ভিবি। তাহলে ভিবি আদি বেগ নিয়ে এটা যাত্রা করবে, তাই কিনা? তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু ভিবি টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর দ্বিতীয় পাথরের জন্য ভিবি এর মান কিন্তু আমরা জানি, ওটা পরে মান বসাচ্ছি। এবার আসো দ্বিতীয় পাথরের জন্য। হ্যাঁ, দ্বিতীয় পাথরের জন্য এইচ মাইনাস ওয়াই, তাই না? এর সরণ হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এটা দিলাম ইকুয়েশন নম্বর 1, এটা দিলাম ইকুয়েশন নম্বর 2, রাইট? এখন যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ 2, এখন তো টি কে আমাকে ভ্যানিশ করতে হবে, টি এর মান তো জানা। 1 বিয়োগ 2 হতে পাই, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে ওয়াই মাইনাস এক্স, এইটা ইকুয়াল টু ভিবি ইন্টু টি, রাইট? ভিবি এর মান তো আমি জানি, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ভিবি এর মান কত আছে? রুট ওভার 2gx ইন্টু টি। তাহলে অতএব টি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 2gx। এই টি এর মানটা এখন তুমি যে কোনো জায়গায় বসাও, হয় এখানে বসাও না তবে এখানে বসাও, ঠিক আছে? তাহলে আমি 2 এ বসাবো, টি এর মান 2 এ বসিয়ে পাই, আমাকে তো টি ভ্যানিশ করতে হবে। তাহলে অতএব এই টি এর মান এই 2 নম্বর সমীকরণে বসাই, ঠিক আছে? তাহলে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2gx। কি ক্লিয়ার? আমাকে কিন্তু বের করতে হবে এইচ এর মান, টি এর মান বসিয়ে দিয়েছি, অঙ্ক শেষ। তাহলে বা এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু জি জি কাটে, তার উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ারে যা ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার, তা ডিভাইডেড বাই এখানে থাকবে 4x, জি জি কাটলো। তাহলে এইচ এর মান বের করতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x প্লাস ওয়াই। লসাগু করো, লসাগু করলে আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy ডিভাইডেড বাই 4x, তাই না? লসাগু করলে, আর এটা আবার সূত্র পরে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x। তাহলে অতএব
টাওয়ারের উচ্চতা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x। এটা তো আমি মুখস্থ রাখতে বলি এমসিকিউ করার জন্য। এক্স আর ওয়াই ছাড়া তো এখানে কিছুই নাই। এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে যে একটা টাওয়ারের বা একটা বিল্ডিংয়ের, মনে করো এন টাওয়ার, হ্যাঁ, আমার এই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, ওইটা যখন 5 তলায় অবস্থান করে তখন 4 তলা থেকে আরেকজন লাফ দেয় নিচের দিকে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওরা আবার একই সময় ভূমিতে পৌঁছায়, ঠিক আছে? তাহলে এক্স এর পরিচয় হচ্ছে প্রথম পাথরটা ওই ছাদ থেকে যত দূর নিচে নামার পরে দ্বিতীয় পাথরটা ছাড়া হয়েছে, আর ওয়াইয়ের পরিচয় হচ্ছে দ্বিতীয় পাথরটা ওই শীর্ষবিন্দু থেকে কত নিচে অবস্থানরত ছিল, ওই দূরত্বটা। এই দুটো মান হলেই তো আমার এইচ এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে? কারণ এই অঙ্কটা মনে করো তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষায় প্রচুর এসছে, আর এটা এমসিকিউ কেন দেওয়ার মতো, এই অঙ্কগুলো মনে করো আই ভিশনে মনে রাখতে হয় যে আসলে এই প্রবলেমটা এতবার করা হয় এই পরীক্ষা পর্যন্ত ছেলেমেয়েদের মুখস্থ হয়ে যায়। শুধু মনে রাখতে হবে যে এক্স আর ওয়াইয়ের পরিচয়টা কি, ঠিক আছে? কি ক্লিয়ার? কই তোমরা বুঝলা? কই এরা কই? কখন কি ক্লাস হচ্ছে? আমার কাছে নোটিশ আসেনি কেন? আমি কি করব বলো? ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা নাই। এবার আসো, এবার একটা অঙ্ক করব একবার সম্পূর্ণ ফিজিক্স। তোমাদের এটা ফিজিক্সেই ছিল যে মনে করো একটা বস্তুকে ভূমি থেকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? উপরের দিকে নিক্ষেপ করা হলো ইউ বেগে ভূমি থেকে। এটার n সেকেন্ড পর আরেকটা বস্তুকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটার n সেকেন্ড পর মনে করো এখানে যদি এখন বাজে তোমার হচ্ছে 11:30, 11:30টায় যদি একটা বস্তুকে আমি নিক্ষেপ করি উপরের দিকে, মনে করো 12টায় আরেকটা বস্তুকে নিক্ষেপ করলাম, তার মানে কি দ্বিতীয় বস্তুটাকে আমরা আধা ঘন্টা পরে নিক্ষেপ করলাম, রাইট? আমার প্রশ্ন, কতক্ষণ পর এবং কত উচ্চতা এরা মিলিত হবে? এ ধরনের অঙ্ক ছিল তোমাদের ফিজিক্সে ছিল এরকম, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো আর একটা বস্তু উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হলো, কখন এবং কোথায় মিলিত হবে, ঠিক আছে না? ওইটা তো হচ্ছে ওই অঙ্ক ছিল। আর এটার সিস্টেমটা হচ্ছে যে তুমি মনে করো 11:30টার দিকে এখানে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে দিয়েছো, আবার 12টার দিকে আরেকটা বস্তুকে নিক্ষেপ করেছো উপরের দিকে, কখন এবং কোথায় এরা মিলিত হবে? তাহলে একটা নির্দিষ্ট সময় পরে নিক্ষেপ করা হয়েছে, রাইট? তাহলে এটা মনে করো প্রথম বস্তু, তাহলে এ কি করবে? প্রথম বস্তু মনে করো নিক্ষেপ করার পর এ যদি উপরের দিকে, এর বেগও যা, এই দ্বিতীয় বস্তুটার বেগও কিন্তু তা ওই একই অবস্থান থেকে, হ্যাঁ? তাই দ্বিতীয় বস্তুটাও কিন্তু নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে। এখন প্রশ্ন, এ তো আগে নিক্ষেপ করেছে, তাহলে এ তো উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু এ একটা সর্বাধিক উচ্চতায় গিয়ে আবার যখন ফিরে আসবে আর এ তখন এখানে উঠবে, রাইট? এবারে এটা মিলিত অবস্থান, এটা হবে। প্রথম বস্তুটা তো 11:30টায় নিক্ষেপ করেছ ইউ বেগে, ও কি করবে? সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ শূন্য হবে, তারপরে ফিরে আসবে, আর আধা ঘন্টা পরে একে নিক্ষেপ করেছো, তাহলে মিলিত হতে পারে এই একটা কেসে, ওকে ফিরে আসতে হবে আর এই উপরের দিকে উঠতে হবে, রাইট? তার মানে কি, এটা যদি প্রথম বস্তু হয় আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, রাইট? প্রথম বস্তুটার এখান থেকে এখানে আসতে যদি টি সময় লাগে, রাইট? এখান থেকে এখানে আসতে যদি টি সময় লাগে, তাহলে এর এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে? না, টি মাইনাস এন লাগবে, কারণ দ্বিতীয় বস্তুটা ছাড়া হয়েছে প্রথম বস্তু ছাড়ার n সেকেন্ড পর। মনে করো এখানে 11:30টায় ছাড়েছ, এখানে আসতে মনে করো 1টা বাজাইছে, মানে 1.5 ঘন্টা, আর একে ছাড়েছ 12টার দিকে, আধা ঘন্টা পরে ছাড়েছ, বাট মিলিত অবস্থান তো হয়েছে 1:30টার দিকে, সরি 1টার দিকে, তার মানে 1 ঘন্টা লাগেছে, আধা ঘন্টা কম লাগেছে। তার মানে তাহলে আমি প্রশ্নটা করতেছি এরকম ভাবে যে একটি পাথর খাড়া উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করা হলো, একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হলো, পাথরটি নিক্ষেপের n সেকেন্ড পর আরেকটি পাথর একই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
একই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কখন এবং কোথায় তারা মিলিত হবে, প্রশ্নটা হচ্ছে কখন এবং কোথায় তারা মিলিত হবে, রাইট? তাহলে এখানে আমরা লিখে নিই, ধরি উভয় পাথরের আদিবেগ ইউ, রাইট? তারপর লিখব আমরা প্রথম পাথরটি নিক্ষেপের টি সময় পর এইচ উচ্চতায়, এটার উচ্চতা ধরলাম এইচ, এইচ উচ্চতায় মিলিত হয়, অর্থাৎ এইচ উচ্চতায় উঠতে দ্বিতীয় পাথরের এইচ উচ্চতায় উঠতে দ্বিতীয় পাথরের সময় লাগে টি মাইনাস এন সেকেন্ড, রাইট? তাহলে প্রশ্নটা ছিল এরকম যে দুইটা পাথর ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে। প্রথম পাথরটিকে একটা নির্দিষ্ট বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ওই একই অবস্থান থেকে একই বেগে এন সেকেন্ড পর দ্বিতীয় পাথরটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে মিলিত অবস্থানে, যেখানে মিলিত অবস্থান সেখানকার সরণ, উভয় পাথরের সরণ কিন্তু সেম। দেখো প্রথম পাথরের আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, সরণ মানে কি আদি অবস্থা এবং শেষ অবস্থার সরলরৈখিক দূরত্ব। দ্বিতীয় পাথরের কিন্তু সরণ এইটুকু, এইচ, রাইট? সরণ একই, বাট সময় কিন্তু প্রথম পাথরটা টি লাগেছে, দ্বিতীয় পাথরটা যেহেতু এন সেকেন্ড পরে সরার পরেও সে ওখানে যায় পৌঁছাইছে, তার মানে কি টি মাইনাস এন সময় লাগবে। তাহলে অতএব প্রথম পাথরের জন্য সরণের ইকুয়েশন লিখবো, হ্যাঁ, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বাস কাহিনী কমপ্লিট, তাই না? এবার প্রথম পাথরের সরণ আদিবেগ ইউ আর সময় লেগেছে টি। এবারে দ্বিতীয় পাথরের জন্য কিছুই না, দ্বিতীয় পাথরের জন্য এর সরণও কিন্তু এইচ, শুধু টি এর জায়গায় হবে টি মাইনাস এন। তাহলে ইউ ইন্টু টি মাইনাস এন মাইনাস হাফ জি ইন্টু টি মাইনাস এন হোল স্কোয়ার, তাই কি না? তাহলে বা এখানে একটু ক্যালকুলেশন করি, আমার তো টি এর মান অজানা রাশি, তাই না? টি এর মান কিন্তু অজানা, এটা ধরে নেওয়া মান, তাহলে টিকে ভ্যানিশ করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস ইউ এন, মাইনাস একবারে করতেছি এখানে, হ্যাঁ, হাফ জি টি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু টি এন, আর টু কাটা যাবে জি টি এন মাইনাস হাফ জি এন স্কোয়ার, রাইট? আচ্ছা, এবারে দেখো বা এইচ ইকুয়াল টু, দেখো ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে কি আবার? তাহলে এইচ, এই দুটা মিলে এইচ থাকলো তোমার মাইনাস ইউএন প্লাস জিটিএন মাইনাস হাফ জি এন স্কোয়ার, রাইট? এই এইচ আর এইচ তো কেটে যাবে, আমি তো এই পাশে এইটুকুর মান বসাইছি, এইচ এই মানটুকু, রাইট? তাহলে এই এইচ আর এইচ কেটে গেল, তাহলে বা জিটিএন ইকুয়াল টু ইউএন প্লাস হাফ জি এন স্কোয়ার, রাইট? এই যেটা এই পাশে পার করে দিলাম, এটা এই পাশে পার করে দিলাম, আমার তো দরকার টি এর মান, অতএব টি ইকুয়াল টু জি এন দ্বারা যদি ভাগ করি তাহলে ইউ বাই জি প্লাস এখানে জি এন দ্বারা ভাগ করলে এন বাই টু, এটাই অ্যান্সার। দেখো টি মানে হচ্ছে প্রথম পাথরটি নিক্ষেপের কত সময় পরে তারা মিলিত হয়। ইউ মানে কি? আদিবেগ,
অর্থাৎ উভয় পাথরের আদিবেগ, উভয়কে তো একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ইউ হচ্ছে আদিবেগ, আর এন মানে হচ্ছে প্রথম পাথরটি ছাড়ার কতক্ষণ পর দ্বিতীয় পাথরটি নিক্ষেপ করা হয়েছে। এই দুটো জিনিস শুধু মনে রাখতে হচ্ছে। এই টি এর মান বের করে যে কোনো একটা জায়গা বসিয়ে দিলে অ্যান্সার হবে। সুতরাং এই মানটা এখানে টি এর মান বসাও, এখানে একটা নির্দিষ্ট ইকুয়েশন আসবে। তোমাদের বই অবশ্যই প্রমাণটাই আছে, টি এর মানটা জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে এইচ এর মান পাবা যে কত উচ্চতায় মিলিত হয়েছিল। তাহলে টি এর মানটা এখানে বসিয়ে দাও, দিয়ে হিসাব করো, একটা ক্যালকুলেশন করো, এইচ এর মান পেয়ে যাবা। কি ক্লিয়ার? কি ভাইজান ক্লিয়ার? ফিজিক্সের ফিলিংস, হ্যাঁ তো ফিজিক্সই তো, এটা আমি তো ফিজিক্সই করাচ্ছি। নায়েদ রেজা ক্লিয়ার ভাইজান? নায়েদ রেজা দেখি সব জায়গায় ক্লাস করে। তোমার মাস্টার গ্রুপ, হ্যান গ্রুপ, ত্যান গ্রুপ, কালকে মাস্টার গ্রুপের অঙ্কগুলো দেখেছিল, চখাম লেভেলের অঙ্ক। নাজমুস সাকিব ক্লিয়ার ভাইজান? রেনোমা ঝিলিক, তাহলে কোনো সমস্যা নাই, জাস্ট টি এর মানটা এখানে বসিয়ে দিলেই হবে। ওকে, এবার দেখো একটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে যে এটা বইয়ের অঙ্ক, অবশ্য তোমাদের বোর্ডে আসা অঙ্ক আর কি। যে মাটি হইতে √2 g(y) আদিবেগে খাড়া ঊর্ধ্বমুখী গমনশীল একটি রকেট সর্বাধিক উচ্চতায় ফেটে যায়। যাত্রাস্থান এবং ইহার x ফুট দূরত্বে মাটির উপর অপর এক স্থানে রকেট ফাটার শব্দ পৌঁছানোর সময়ের অন্তর 1/n সেকেন্ড। দেখাও যে শব্দের বেগ n × √(x² + y² - y ফুট পার সেকেন্ড। প্রশ্নটা হচ্ছে, দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে করো এই হচ্ছে একটা ভূমি, ঠিক আছে? এই ভূমি থেকে এখানে একটা রকেট, এই রকেটটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, ইউ আদিবেগ ইউ ইকুয়াল টু দেওয়া আছে √2g(y), এটা প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? ভূমি থেকে √2g(y) আদিবেগে খাড়া ঊর্ধ্বমুখী গমনশীল একটি রকেট সর্বাধিক উচ্চতায় ফেটে যায়। মানে এই বেগের যে একটা রকেট ছেড়ে দেওয়া হয়, সর্বাধিক উচ্চতায় সেটা ফেটে যায়। মানে যেখানে বেগ শূন্য সেখানে সে ফেটে যায়, মানে ওর উপর আর উঠতে পারতো না, সে আবার ফিরে আসতো। তাহলে এ কি করেছে? সর্বাধিক উচ্চতায় গিয়ে ফেটে যায়। এই যে এইখানে যায়, ফেটে যায়, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে এটা ক্যাপিটাল এইচ, এই সর্বাধিক উচ্চতায় সেটা ফেটে যায়, ঠিক আছে? ফেটে যাওয়ার ফলে এখান থেকে শব্দ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে, রাইট? এখন এখানে একটা দর্শক দাঁড়িয়ে আছে, এই যে জাস্ট যেখান থেকে মনে করো রকেটটা ছেড়ে দেওয়া হয়েছিল, এখানে একজন শ্রোতা আছে। এই পাদবিন্দু থেকে x দূরত্বে আরেকজন শ্রোতা আছে। এখন এখানে একজন, এখানে মনে করো হচ্ছে উজ্জ্বল আছে, ঠিক আছে? এখানে মনে করো হচ্ছে জুয়েল ভাই আছে, ধরে নাও, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, এখানে যখন রকেটটা ফেটে গেল, এই ফেটে যাওয়ার শব্দ আমিও শুনবো, জুয়েল ভাই শুনবে, রাইট? শব্দ কি এই দিক থেকে আসে এই দিক দিয়ে যাবে? সোজা যাবে। তাহলে এখান থেকে শব্দ জুয়েল ভাইয়ের কাছে এখানে আসবে এই বরাবর, আর আমার কাছে আসবে এই বরাবর, আর এইটুকু ডিস্টেন্স আছে x। তাহলে জুয়েল ভাইয়ের কাছে শব্দ আসবে √h² + x² সরণ অতিক্রম করার পরে, তাই কিনা? তাহলে এখানে তোমার রকেটটা ফেটে গেছে, সর্বাধিক উচ্চতায় ফেটে যায়, তাহলে ক্যাপিটাল এইচ দেওয়া আছে, ঠিক না? তাহলে ক্যাপিটাল এইচ জানা। তাহলে আমি এখানে প্রশ্ন মতে বলা যেতে পারে, প্রশ্ন মতে রকেটের আদিবেগ
রকেটের আদি বেগ ইউ ইকুয়াল টু কত? √2gy ফুট পার সেকেন্ড। তাহলে অতএব সর্বাধিক উচ্চতা, রকেটের সর্বাধিক উচ্চতা, এইচ ইকুয়াল টু আমরা কি জানি? উপর নিচে নিক্ষিপ্ত বস্তু কণার ক্ষেত্রে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, আর ইউ স্কয়ার মানে 2gy ডিভাইডেড বাই 2g, এটা ইকুয়াল টু y, তার মানে এইচ মানে এখানে y, রাইট? তাহলে এই ডিসটেন্স ইকুয়াল টু হবে √x² প্লাস y², রাইট? তাহলে দেখো শব্দ আমি কি করব, দেখো মনে করো এই রকেট সর্বাধিক উচ্চতা থেকে শব্দ এর পাদবিন্দুতে অবস্থানরত ব্যক্তি উজ্জ্বলের কাছে শব্দে আসতে যদি সময় লাগে t1, এখান থেকে এখানে আসতে যদি সময় লাগে t2, তাই কিনা? শব্দ তো সমবেগে চলে। তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি রকেট ফাটার শব্দ যাত্রাবিন্দু এবং যাত্রাবিন্দু হতে x ফুট দূরত্বে পৌঁছানোর সময় যথাক্রমে t1 ও t2, রাইট? এখান থেকে এখানে আসতে সময় হচ্ছে t1 ধরেছি, আর এখান থেকে এখানে আসতে সময় ধরেছি t2, রাইট? প্রশ্ন মতে এই দুটা টাইমের পার্থক্য দেওয়া আছে 1/n। এখানে বলা আছে যে উক্ত অবস্থান দুটিতে শব্দ পৌঁছানোর সময়ের অন্তর 1/n। তাহলে এখান থেকে এখানে আলটিমেটলি ভাবে সময় বেশি লাগবে, তাহলে এই সময়টা বড় ডেফিনেটলি, t2 গ্রেটার দেন t1। তাহলে প্রশ্ন মতে t2 মাইনাস t1 ইকুয়াল টু 1/n, রাইট? t2 মানে কি? এই শব্দ এখান থেকে জুয়েল ভাইয়ের কাছে যেতে যে সময় লাগে, আর সময় ইকুয়াল টু আমরা কি জানি? সরণ বাই বেগ, s ইকুয়াল টু vt, তাহলে t ইকুয়াল টু s বাই v। তাহলে এই t2 ইকুয়াল টু সরণ বাই v, তাহলে সরণ এখানে কত? সরণ হচ্ছে √x² প্লাস y² ডিভাইডেড বাই শব্দের বেগ v, রাইট? মাইনাস t1 মানে এখান থেকে এখানে আসতে সময়, তাহলে এখান থেকে সরণ কত? y ডিভাইডেড বাই v, এটা ইকুয়াল টু 1/n। অঙ্কই তো শেষ তোমার। এ তো ফিজিক্সের মানে ফিলিংস এটা, তাই কিনা? যে t2 বরাবর সরণ কত, বেগ কত, t1 বরাবর t1 যে বরাবর সময় লাগেছে সে বরাবর সরণ কত, বেগ কত, শব্দের বেগ তো v। তাহলে বা v যদি আমি লসাগু করি √x² প্লাস y² মাইনাস y ডিভাইডেড বাই v ইকুয়াল টু 1/n। তাহলে অতএব শব্দের বেগ v ইকুয়াল টু n ইন্টু √x² প্লাস y² মাইনাস y, এটা অ্যান্সার। এটাই তো প্রমাণ করতে বলছি। কি ক্লিয়ার? খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। ক্লিয়ার? এটা বইয়ের অঙ্ক, দেখবে একবার বইয়ে হুবাহু এই অঙ্ক আছে। কোনো কঠিন অঙ্ক না। नाजमुल साकिब आगे आंसर दे दिएছে। नाजमुल साकिब তোমার গিফটগুলো নিয়ে যাবে না তুমি?
ওই যে ইয়া করেছিল যে তানজিলা রাত্রি আবার এখানেও কেন? কালকে তো দেখলাম ক্লাস করেছো তুমি হচ্ছে ইয়াতে। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আর কি অঙ্ক করাবো? আমি করাইছি আগেই। কবে আসবা নাজমুল সাকিব? তুমি তোমার মোবাইল নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখো। মাইশা ফারজানা মৌমিতা কয়দিন লাগবে? মানে সামনে আর একদিন ক্লাস নেব এই চ্যাপ্টারটায়, মানে হচ্ছে এই যে উপর নিচে নিক্ষিপ্ত বস্তু কণার গতি। ঠিক আছে, এবার দেখো এগুলো তো তোমাদের অঙ্ক করেছো মনে হয় তোমরা। আমরা যে কূপের মধ্যে মানে ঢিল ছাড়ার অঙ্কগুলো করেছে না? এই কুয়ার মনে করো গভীরতা এইচ, ঠিক আছে, এখান থেকে একটা মানে ঢিল বা একটা পাথর ছেড়ে দিলা, রাইট? ছেড়ে দেওয়ার পরে এখানে আসে শব্দ উৎপন্ন হবে, এই শব্দ আবার উপরের দিকে উঠবে ভি বেগে, রাইট? মনে করো এখান থেকে এর আসতে যদি সময় লাগে, এখানে আসতে সময় যদি লাগে T1, আর এর যদি এখান থেকে এনে উঠতে সময় লাগে T2, ঠিক আছে, এখানে সময় লাগলো, শব্দ উঠতে সময় লাগে T2। এক্ষেত্রে কিছু জিনিসপত্র লেখা যায়, যেমন তাহলে যখন ঢিল ছাড়া হলো সেক্ষেত্রে H = ½ G T1 স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমরা পাই T1 = √2H/G, এটা T1, রাইট? এবার আসো এখান থেকে যখন শব্দ উৎপন্ন হবে, শব্দটা আবার এই উচ্চতায় যখন উঠবে, এখানে যে ব্যক্তি ঢিলটা ছাড়িয়েছিল শব্দটা তো শুনতে পাবে, রাইট? তাহলে মানে তল দেশে যখন তোমার হচ্ছে এই পাথরটা পড়ে সেখানে শব্দ উৎপন্ন হয়, সেই শব্দটা উঠতে সময় লাগে T2। তাহলে H = এবার হবে ভি, শব্দের বেগ ভি ইন্টু T2, তাহলে T2 = H/V, রাইট? এখন যদি একজন ব্যক্তি মনে করে যে এখান থেকে ঢিলটা ছাড়লো, ঢিলটা এই কুয়ার পাদদেশে পতিত হয়ে শব্দ উৎপন্ন হওয়ার পরে সেই শব্দটা তার কানে যায় পৌঁছাইতে মোট সময় লাগে T, ঠিক আছে? তাহলে অতএব মোট সময় যদি আমার লাগে T = T1 + T2, তাহলে বা T = √2H/G + H/V, রাইট? এটা হচ্ছে মোট সময়, তাই তো? এখান থেকে আরও মেলা কিছু বের করা যায়, মানে এগুলো হচ্ছে কুয়ার মধ্যে যে ঢিল ছাড়ার অঙ্কগুলো করার ক্ষেত্রে লাগে, এগুলো আছে তোমাদের দেখবা উদাহরণেও আছে, কিছু বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নও আছে, ঠিক আছে? তাহলে কুয়ার অঙ্কগুলো তোমরা করবা আজকে। আর তোমরা যে কেউ কি বললা জানো যে ভাই আমাদের কিছু সমস্যা হয়েছে চ্যাপ্টারের অঙ্কগুলো করতে, কোন কোন অঙ্ক সমস্যা হয়েছে এটা একটু আমাকে আজকে তোমরা গ্রুপে দাও, আমি সামনের দিন এটার যেগুলো প্রবলেম আছে এগুলো সব সলভ করে দিব নি, ঠিক আছে? আর যেগুলো 2-4টা যদি নতুন অঙ্ক করাতে হয় সেটাও সামনের দিন করাই ফেলবো নি। আমি আসলে তোমাদের এই সকাল থেকে উঠে কারেন্ট ছিল না, মানে তোমাদের ক্লাসই আমি গোছাইনি যে আসলে কি কি পড়াবো, যেগুলো বাদ ছিল অঙ্কগুলো সেগুলো করালাম শুধু, ঠিক আছে? তো সামনের দিন আবার এই ক্লাসটা করে আমরা প্রাস করে শেষ করে দেবো। প্রাসের কিন্তু একটা ক্লাস আমাদের নেওয়া আছে হচ্ছে ইয়াতে, ওই যে না উজ্জ্বল ম্যাথ ক্লাবের গ্রুপে, ঠিক আছে? ওই এপিসোড 1-এ, হ্যাঁ, ওখানে ওই ক্লাসটা কিন্তু দেখে নিবা তোমরা, ঠিক আছে? অবশ্যই দেখে নিবা। তো আজকে এই পর্যন্ত থাক, খোদা হাফেজ।